বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান প্রচারের একজন পথিকৃৎ ছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি তার লেখা বক্তৃতার মাধ্যমে আধুনিক বিজ্ঞানের অনেক জটিল তত্ত্ব সর্বসাধারণের কাছে প্রচার করেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে। বাংলা বিজ্ঞান সাহিত্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান ব্যাখ্যা করতে গিয়ে ডাক্তার বুদ্ধদেব ভট্টাচার্য, ইনি অন্য একজন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, তার বঙ্গ সাহিত্যে বিজ্ঞান বইয়ে লিখেছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনায় যে গভীর অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বিশ্লেষণ কুশলতা ও মৌলিক চিন্তাধারার পরিচয় পাওয়া গেল বাংলা বিজ্ঞান সাহিত্যে, তা একক ও অভিনব। বিজ্ঞানের দুরূহ তত্ত্বগুলোকে রামেন্দ্র সুন্দর যেরূপ সরল ও সহজ করে সর্বসাধারণের কাছে পরিবেশন করেছেন, ইতিপূর্বেকার আর কোনো গ্রন্থকারী তা করেননি। রচনা জটিল হয়ে পড়বার ভয়ে পূর্ববর্তী লেখকদের প্রায় সকলেই বিজ্ঞানের দুরূহ দিকগুলোকে এড়িয়ে গেছেন, কিন্তু রামেন্দ্র সুন্দরের বিজ্ঞান সাহিত্যের অধিকাংশই বিজ্ঞানের জটিল এবং রহস্যময় দিকগুলো নিয়েই। আজ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা প্রকৃতি বইয়ের ক্লিফোর্ডের কিট প্রবন্ধটা রইল আপনাদের জন্য। মূল বিষয়বস্তু অপরিবর্তিত রাখার চেষ্টা করে প্রবন্ধের ভাষা একটু পরিবর্তন করা হয়েছে। এতদিন আমরা ভালোই ছিলাম, অন্তত মনে শান্তি ছিল। বাঘটা গেছে আমাদের মধ্যে দু একটাকে তুলে নিয়ে যেত বটে, আর বিছানার নিচ থেকে হঠাৎ সাপ বেরিয়ে কাউকে কাউকে জমালয়ে পাঠিয়ে দিত, কিন্তু সভ্যতার বিস্তারের সাথে সাথে এদের প্রভাব ক্রমশই কমে এসেছে। সাপ বাঘের ভয় কমেছে ঠিকই, কিন্তু এখন জলের গ্লাস মুখে তুললেই মনে হয় এইবারে বুঝি ভাবলীলা সাঙ্গ হলো। কোন ব্যাসিলাস শরীরে প্রবেশ করছে কে জানে। বস্তুত আমাদের এই নবপরিচিত ক্ষুদ্র প্রাণের বংশবিস্তার ও পরাক্রম দেখে মনে হয় আমরা যে বেঁচে আছি এর থেকে বেশি আশ্চর্যের আর কিছু হতে পারে না। আমরা যে এখনো সগর্বে পৃথিবীর বুকে হেঁটে চলে বেড়াচ্ছি, সেটা ব্যাসিলাসগণের অসামান্য সহিষ্ণুতা ও জ্বলন্ত ত্যাগ শিকারের প্রমাণ। প্রকৃতির বহু যত্নে লালিত, বহু যুগের চেষ্টায় তৈরি ও পুষ্ট মানুষের এই শরীর এত সহজে ব্যাকটেরিয়ার দ্বারা ছাইয়ে রূপান্তরিত হতে দেখে প্রকৃতি মাতা কাঁদেন কি হাসেন বলতে পারি না, তবে এই আকস্মিক পরিবর্তনে আমাদের বিশেষ আনন্দের কোনো কারণ নেই। এতেও ক্ষতি ছিল না, কিন্তু যখন মানুষের বহু যত্নের ধন জাগতিক রহস্যের তথ্যগুলোরও বিপদ দেখা দেয়, তখন আর মন শান্ত থাকে না। যেগুলোকে চিরন্তন সত্য বলে জেনে এসেছি, বহু যুগের পর্যবেক্ষণের ফলে মানুষ যেসব সত্যের আবিষ্কার করেছে, যখন দেখা যায় সেই সত্যগুলো অবিনাশী নয়, মানুষের দেহের মতোই ক্ষণস্থায়ী, মানুষ তাদের আবিষ্কার করেনি, সৃষ্টি করেছে মাত্র, এবং অন্যান্য সৃষ্ট জিনিসের মতোই তাদেরও ধ্বংস করা যেতে পারে, তখন আর শান্তি থাকবে কিভাবে? আকাশ অসীম, এটা একটা মানুষের চিরপরিচিত সত্য। ইংরেজিতে স্পেস অর্থে এখানে আকাশের কথা বলছি। এখানে আকাশ বলতে শূন্যব্যাপী আলোক বহনকারী ইথারের কথা বলছি না। এই সত্যটা সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না, কিন্তু আকাশেরও কি সীমা আছে? আকাশেরও কি পরিধি আছে? এও কখন হতে পারে? এত বড় মনীষী ইম্যানুয়েল ক্যান্ট, যিনি মানুষের অনেক দৃঢ়বদ্ধ বিশ্বাস ও সংস্কারের ভিত্তিমূলে আঘাত করে গেছেন, তারও সাহস হয়নি এই সংস্কারটাকে আক্রমণ করার। এটা নিয়ে আমরাও অনেক দীর্ঘ গম্ভীর বক্তৃতা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই সত্যটার শরীরেও ব্যাসিলাস ধরেছে, এই ব্যাসিলাস ক্লিফোর্ডের কিট। ক্লিফোর্ডের কিট কেউ কখনো দেখেনি, কি কখনো দেখবেও না। অনুবীক্ষণ যন্ত্র এখানে হার মানছে। এই কিট মানুষের চেনা কোনো কিছুর মতোই নয়, তাই জীবতত্ত্ববিদরা এর জাতকুল নির্ণয়ে অসমর্থ। ক্লিফোর্ডের কল্পনাকে এদের জননী না বললেও পালিকা তো বলাই চলে। এদের আকৃতিও একটু অদ্ভুত রকমের। বিশাল হাতি থেকে শুরু করে ক্ষুদ্র জীবাণু সবারই দেহের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, কিন্তু এর কেবল দৈর্ঘ্যই আছে, প্রস্থ ও উচ্চতা নেই। জ্যামিতিতে প্রস্থ ও উচ্চতাবিহীন শুধুমাত্র দৈর্ঘ্য বিশিষ্ট রেখা নামের একটা জিনিসের উল্লেখ আছে। ক্লিফোর্ডের কিটের শরীর এরকমই একটা রেখা মাত্র। এর বিচরণ ক্ষেত্র এর শরীরের মতোই। আমরা যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট ত্রিমাত্রিক জগতে বাস করি, এরা সেরকমই স্বাচ্ছন্দ্যে শুধুমাত্র দৈর্ঘ্য বিশিষ্ট এক বৃত্তাকার পথে চলে বেড়ায়। সেই বৃত্তটা বা বৃত্তের পরিধিটাই তার জগৎ। সেই বিস্তারহীন জগতে তার বিস্তারহীন দেহ নিয়ে সে ঘুরে বেড়ায়। হতে পারে তার অনুভব শক্তি, বুদ্ধিশক্তি, ইচ্ছা শক্তি সবই মানুষের মতো, কিন্তু তার সমস্ত জ্ঞান সেই বৃত্তের পরিধির মধ্যেই সীমাবদ্ধ। তার বৃত্তপথের অর্থাৎ তার নিজের জগতের বাইরে যে আরেকটা বিশাল জগৎ আছে, যেখানে চাঁদ সূর্য নির্দিষ্ট নিয়মে ঘুরে চলেছে, যেখানে ব্যাকটেরিয়া নামক জীবের বংশবৃদ্ধির জন্য মানুষ নামের একটা জীব সৃষ্টি হয়েছে, সে জগতের কোনো সংবাদই সে রাখে না। সেই জগতের কোনো খবর পাওয়ার উপায় তার নেই। কিভাবেই বা এসব খবর সে রাখবে? তার শরীর, তার ইন্দ্রিয়, তার মনোবৃত্তি সবই তার আপন রেখাময় জগতের মতোই। বাইরের জগতের খবর সংগ্রহ করার মতো কোনো ইন্দ্রিয়ই তার নেই। সেরকম কোনো ইন্দ্রিয় থাকবার প্রয়োজনও তার কখনো হয়নি, কিন্তু সে নিজের জগতের প্রভু। সেখানেই সে মনের আনন্দে এদিক থেকে সেদিক ঘুরে ঘুরে বিচরণ করে, নিজের জাতের কীটের সাথে মেলামেশা করে, এবং চিরজীবন ঘুরে ঘুরে তার সংকীর্ণ সীমাবদ্ধ জগতের শেষ সীমানা না পেয়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত করে যে তার জগতের কোনো সীমা নেই। ক্লিফোর্ডের কিটের এই দৃঢ় সিদ্ধান্তে আমাদের হাসি পেতেই পারে, কিন্তু এর থেকে আমাদের শেখারও অনেক কিছু আছে। আরব্য উপন্যাসের বিখ্যাত পিশাচ বুদ্ধিতে যেমনই হোক, ক্ষমতার বিষয়ে সে ফেলনা ছিল না। নিজের অত বড় শরীরটাকে একদম ছোট করে নিয়ে নিজের ইচ্ছা মতো একটি কূপের ভেতরে পুরে রাখতে পারত, কিন্তু সেও নিজের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট শরীরটাকে শুধুমাত্র দৈর্ঘ্যে পরিণত করে ইউক্লিডের রেখার ভেতরে থাকতে পারতো কিনা সন্দেহ আছে। আমাদের তো কথাই নেই। যাই হোক, আমরা রেখার ভেতরে বাস করতে পারি না, শুধু রেখার কল্পনা করতে পারি। শুধু রেখা কেন, দৈর্ঘ্য ও প্রস্থ এই দুই মাত্রা বিশিষ্ট জায়গা, যেমন কোনো জিনিসের পিঠ বা তল, তারও কল্পনা করতে পারি। ইউক্লিডের দৌলতে এখন স্কুলের ছাত্ররাও এই সমস্ত কল্পনা করতে পারে। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট ত্রিমাত্রিক জগতের কল্পনার দরকার নেই। সেরকম জগতেই তো আমরা বাস করছি।
আমরা যাকে আকাশ বলি, যে আকাশের একটু সামান্য অংশে আমাদের শরীর অবস্থান করছে, আমাদের চেনা জানা সবকিছুই যার মধ্যে অবস্থান করছে, সেটাই ত্রিমাত্রিক জগৎ। কিন্তু এই 3-এর বেশি 4 নম্বর মাত্রা আমরা বুঝি না। 3 দিকের বেশি 4 দিক বিস্তৃত জগৎ আমরা কল্পনাও করতে পারি না। দৈর্ঘ্যময় রেখা কল্পনা করতে পারি, দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট তলও কল্পনা করতে পারি, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট দেশে তো আমরা বাসই করছি। কিন্তু এগুলো ছাড়াও আর একটা মাত্রা থাকতে পারে, আমাদের জগতের থেকে আরো প্রশস্ত একটা জগৎ থাকতে পারে, সেটা সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের নেই, সেরকম জ্ঞান লাভের কোনো উপায়ও আমাদের নেই, সেটা আমাদের কল্পনারও বাইরে। ক্লিফোর্ডের কিটও আমাদের অস্তিত্ব, আমাদের জগতের অস্তিত্ব কল্পনা করতে পারে না। যেটা তার জানার মধ্যে পড়ে সেটাই সে কল্পনা করতে পারে, যেটা তার জ্ঞানের সীমার অতীত সেটা তার কল্পনারও বাইরে। কে বলতে পারে আমাদের অবস্থাও ক্লিফোর্ডের কিটের মতো নয়? কে বলতে পারে আমাদের জগৎও আরেকটা আলাদা রকমের, আলাদা নিয়মে চালিত, আলাদা রকমের জীবন বিশিষ্ট বৃহত্তর জগতের অংশ নয়? কে বলতে পারে আমরাও ক্লিফোর্ডের কিটের মতোই নিজেদের সংকীর্ণ সীমাবদ্ধ পরিধিযুক্ত ক্ষুদ্র জগতে বাস করছি না, এবং আমাদের সীমাবদ্ধ মনোবৃত্তি প্রকাশের জায়গা ও সীমাবদ্ধ জ্ঞানের কারণে সসীম জগৎকে অসীম ভেবে আস্ফালন করছি না? আমরা এর সীমা খুঁজে পাই না বলেই যে এই জগৎ অসীম, সেটা কিরকম কথা? ক্লিফোর্ডের কিটের কথা ভাবলে ইউক্লিডের স্বতঃসিদ্ধ প্রমাণগুলো স্বতঃসিদ্ধতা সম্পর্কে সংশয় হয়। এই স্বতঃসিদ্ধ প্রমাণগুলো আমাদের চেনা আকাশের ধর্ম সম্বন্ধে আমাদের সৃষ্ট সিদ্ধান্ত মাত্র। আমাদের আকাশে যতটুকু আমরা দেখতে পাই, এই আকাশে যতটুকু আমাদের জ্ঞানের মধ্যে আসে, ততটুকুতেই এই ধর্মগুলো প্রযোজ্য। এবং আমরা যতদিন ধরে আলোচনা করছি, অতীতে যতদিন আগেকার কথা আমরা মনে করতে পারি, তার মধ্যে এই ধর্মগুলোর কোনো পরিবর্তন হয়নি, এই পর্যন্তই আমরা সাহস করে বলতে পারি। আকাশে সর্বত্র এই ধর্ম প্রতিষ্ঠিত বা এই ধর্মগুলো চিরকালই এইভাবে আছে, এটা বলাও আমাদের কাছে ধৃষ্টতা। রাশিয়ার পণ্ডিত লভাচস্কি ইউক্লিডের স্বতঃসিদ্ধ সিদ্ধান্তগুলো ত্যাগ করে নতুন জ্যামিতিক শাস্ত্র গঠন করেন। জার্মানির রিহম্যান ও হেলমহোৎস তারপরেই এই সংশয়বাদ প্রচার করেছেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ক্লিফোর্ড ইংল্যান্ডে এই মত প্রচার করেন। ক্লিফোর্ডের অকাল মৃত্যু না হলে আমরা হয়তো আরও অনেক নতুন তথ্য জানতে পারতাম।